ভাই, নজরুল চাচা এই ঘরে না, ওই ঘরে আছেন। নিজ কক্ষে আকস্মিক এক অপরিচিত পুরুষালী কণ্ঠস্বর শুনে উমড়ে উঠল শতরূপা। ধরফড়িয়ে উঠে বসলো বিছানায়। সাথে সাথে তার হাঁটু অবধি লম্বা চুলগুলো ছড়িয়ে পড়ল পিঠ বেয়ে। হাতে পরিহিত কাচের চুড়িগুলো বেঁচে উঠল ঝুনঝুনিয়ে। শরীরে জড়ালো শাড়ির আঁচলটাও গড়িয়ে পড়ল খাট বেয়ে নিচে মেঝেতে। মেয়েটি আজ সেজেছিল লাল শাড়িতে, নিজেকে উপন্যাসের প্রধান চরিত্ররূপে সাজিয়েছিল। অতঃপর হুমায়ুন আহমেদের বিখ্যাত উপন্যাসের বই অপেক্ষা নিয়ে পড়ছিল নিজের কক্ষের বিছানাতে শুয়ে, যে বইটি এখনও তার বালিশের ওপর খোলা অবস্থা পড়ে রয়েছে। কক্ষের দক্ষিণে খোলা জানালা থেকে আসা মৃদু বাতাসে একটা দুটো করে তার পাতা উল্টে যাচ্ছে। কিন্তু এ সময়ে কে এলো ঘরে? কোনো অপরিচিত পুরুষের তো এখানে আসার কথা নয়। শতরূপা তাকালো দরজার দিকে। দেখতে পেল দুই যুবকের, একজন একটু হ্যাংলা পাতলা চটপটে, দৃষ্টির আঁকেবাঁকে যার প্রাণবন্ধতা খেলা করছে, আর অন্যজন কেমন খড়খড়ে, মুখশ্রী জুড়ে তার গাম্ভীর্যতা বিদ্যমান, গাঢ় চোখে দৃষ্টি। শতরূপা কেঁপে উঠল তার চোখের দিকে তাকিয়ে। এ কাকে দেখছে সে? এই পুরুষকে তো সে চেনে। সে কেন, পুরো গ্রামের মানুষই চেনে। গ্রামের মাতব্বরের একমাত্র সুপুত্র আফতাব উৎসইনি। বদমেজাজি, রাগচটা, মারপিট, বেয়াদবি সব ক্ষেত্রে এর বিশাল নামডাক। শুধু নামডাকই নেই নারীর সঙ্গে। অবশ্য তা থাকবো কীভাবে? নারীরা একে দেখলে যে ভয়ে পালায়। উৎস সুদর্শন বেশ, শ্যামবর্ণা গায়ের রং, পেশিবহুল পুরুষালী শরীর, গালে ঘন চাপদারির স্থান, লম্বাটাও মানানসই। সব মিলিয়ে দারুণ এক পুরুষে। যে কোনো নারী প্রথম দর্শনে কুপকাত হবে অবধারিত, কিন্তু তার পরবর্তী ব্যবহার দর্শনে নাকমুখ কুচকে পালিয়ে যাবে তাও যেন নির্ধারিত। শতরূপা উৎসকে যেমন ভালোভাবে চেনে না, কখনো সামনাসামনি ভালোভাবে দেখেও নি, তবে বান্ধবীদের থেকে এ সম্পর্কে অনেক শুনেছে। শতরূপার ভাবনার মধ্যে পাশ থেকে আবারও সেই চঞ্চল ছেলেটির কণ্ঠস্বর শোনা গেল। উৎসকে তাড়া দিয়ে সে বলল, ভাই, আমরা ভুল করে চলে এসেছি। নজরুল চাচা এই ঘরে না, পাশের ঘরে আছেন। উৎসের মুখায়ভাবে তবুও কোনো পরিবর্তন দেখা গেল না। কিঞ্চিত সময় নিয়ে সে পূর্বের ন্যায় গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল শতরূপার দিকে। অতঃপর কোনরূপ বাক্য বিনিময় না করে সন্তর্পণে বেরিয়ে গেল কক্ষ ছেড়ে। শতরূপা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, অবশেষে লোকটা বিদায় হয়েছে। নয়তো এর মতো এক পুরুষকে হঠাৎ নিজ কক্ষে দেখে তার নিঃশ্বাসটাই প্রায় আটকে গিয়েছিল এতক্ষণ। নজরুল আহমেদ ছিলেন পাশের কক্ষেই। মধ্যবয়স্ক লোকটা একা বসে বসে পত্রিকা চোখ বোলাচ্ছিলেন। হঠাৎ দরজায় কারো উপস্থিতি অনুভব করে পত্রিকা থেকে দৃষ্টি সরালেন তিনি। দরজার দিকে তাকিয়ে উচ্চকে দেখে ভ্রু যুগল কুঁচকে এলো তার। সংশয় হানা দিল হৃদয়ে। এ ছেলে আবার এখানে কেন? সাথে আবার এর চেলান নোমান নামক ছেলেটাও আছে। কোনো ভালো কাজের উদ্দেশ্যে তো এরা কখনো কখনো কোথাও যায় না। আবার কার অনিষ্ট করতে এ বাড়িতে পা রেখেছে এরা? মতলব কি? নজরুল আহমেদ কিছুটা সংশয় নিয়ে প্রশ্ন করল, তোমরা হঠাৎ আমার বাড়িতে? ততক্ষণাৎ কোনো উত্তর দিল না উৎস। পা চালিয়ে নিজে থেকে গিয়ে বসল নজরুল আহমেদের সামনে একটা চেয়ার দখল করে। অদরে হালকা হাসি রেখে টেনে বলল, কেন, আসতে পারি না বুঝি? তা আসতে পারবে না কেন? অবশ্যই পারবে। উৎস টেবিলের দিকে তাকালো। খালি একটা চায়ের কাপ পড়ে আছে। হয়তো নজরুল আহমেদ একটু আগে এখান থেকে চা পান করেছেন। উৎস চায়ের কাপটা হাতে তুলে নিল, নাড়াতে নাড়াতে বলল, আমাদের জন্য এক কাপ হবে নাকি? খালি কাপটা দেখে আপনার ঘরে চায়ের স্বাদ জিহ্বায় নিতে ইচ্ছে হলো আর কি। নজরুল আহমেদ কিঞ্চিত বিব্রত বোধ হলেন। এভাবে বাড়ি বয়ে এসে যে কেউ খালি চায়ের কাপ দেখে চা খাওয়ার ইচ্ছা পোষণ করে, আবার তা সরাসরি বলেও দিতে পারে, জানা ছিল না তার। ছেলেটাকে এর জন্য তিনি নির্লজ্জ উপাধি দেবেন নাকি বেয়াদব ঠিক ভেবে উঠতে পারছেন না। তবে দ্বিধাগ্রস্ত চোখে তাকালেন আশেপাশে। অতঃপর গলা উঁচিয়ে বললেন, এই কে আছিস? আমার ঘরে 2 কাপ চা দিয়ে যা। কথাটা বলে নজরুল আহমেদ ফের তাকালেন উৎসের দিকে। কণ্ঠটা স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে বললেন, তা হঠাৎ আমার বাড়িতে কেন এলে? এবার বলো। উৎস হাসলো। চায়ের কাপটা টেবিলে রাখতে রাখতে বলল, এত তাড়া কিসের? চাটা আসুক, চা খেতে খেতে না হয় বলবো সব। চা এলো আরও কিছু সময় পর। 9-10 বছরের হ্যাংলা পাতলা একটি ছেলে ট্রে হাতে ঢুকলো কক্ষে। উৎস ট্রে থেকে একটি চায়ের কাপ হাতে তুলে নিতে নিতে ছেলেটার দিকে ইশারা করলো। নজরুল আহমেদকে জিজ্ঞেস করলো, আপনার ছেলে বুঝি? নজরুল আহমেদ থমথমে কণ্ঠে জবাব দিলেন, হ্যাঁ। উৎস তাকালো ছেলেটির মুখের দিকে, প্রশ্ন করলো,
নাম কি তোমার? শান্ত। শুধু নামটাই কি তোমার শান্ত, নাকি মানুষটা তুমি শান্ত? উচ্চের কণ্ঠে স্পষ্ট রসবোধ। তবে বিরক্ত হলেন নজরুল আহমেদ। সে বারবার একই প্রশ্ন করে যাচ্ছেন যে উৎস কেন এখানে এসেছে, অথচ এ তো কোনো উত্তরই দিচ্ছে না। যত ধরনের অযাচিত কথাবার্তা বলে যাচ্ছেন, কাজের কথা কিছুই বলছেন না। নজরুল আহমেদ এবার একটু রেগে গেলেন। রুক্ষ স্বরে বললেন, তুমি এ বাড়িতে কেন এসেছো? কাজ কি তোমার এখানে? উৎস বোধ হয় ধরতে পারল নজরুল আহমেদের রাগটা। চায়ের কাপে চুমুক দিতে দিতে সে বলল, আপনি বোধহয় উত্তেজিত হয়ে যাচ্ছেন। এই বয়সে শরীরের জন্য এতটা উত্তেজনা ভালো নয়। থামল সে, একটু সময় নিয়ে আবার বলল, যাই হোক, অনেক আজে বাজে কথা বলেছি, এবার কাজে কথায় আসি। উত্তরের হাইওয়ের ধারে আপনার একটা জমি আছে না? ওটা আমার চাই। নজরুল আহমেদ আগে আন্দাজ করেছিলেন বিষয়টা, তবে এবার নিশ্চিত হলেন। কয়েকদিন ধরে এই জমি নিয়ে উৎসের খোঁজ খবর কানে আসছিল তার। তখন ততটা পাত্তা না দিলেও আজ উৎসকে হঠাৎ এই বাড়িতে দেখে হৃদয়ে সন্দেহ জমেছিল। তার জন্যই এতক্ষণ বারে বারে সে এক প্রশ্ন করে যাচ্ছিলেন। অবশেষে উৎস কথাটা বলেছে, তবে ওই জমি যে নজরুল আহমেদ কাউকে দেবেন না। বাপদাদার কিছু আছে বলতে ওই জমিটুকুই আর এই বাড়িটা। তাও যদি দিয়ে দেয় তখন তো পথে বসতে হবে। ছেলে মেয়েদের জন্য অবশিষ্ট কিছুই থাকবে না। এককালে নজরুল আহমেদের সব ছিল, বড় বাড়ি, বিঘায় বিঘায় জমি, পুকুর ভর্তি মাছ, গোয়াল ভরা গরু। জমিদার বংশের ছেলে তিনি, কিন্তু কালের বিবর্তনে সেসব হারিয়ে গেছে। শুধু পড়ে রয়েছে এইটুকু জমি। নজরুল আহমেদ দীর্ঘশ্বাস ফেললেন। উৎসের দিকে তাকিয়ে বললেন, তোমার চাই বললে তো আর হবে না। আমি ওই জমি কাউকে দেব না। আমি এমনি এমনি ওই জমি নেব না। বিনিময়ে আপনাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে, যা দ্বারা আপনি আপনার জীবন বসে বসেই খেয়ে যেতে পারবেন। আমার টাকার প্রয়োজন নেই। বাপদাদার স্মৃতি বলতে আছে ওইটুকু, সেতটুকু আমি কাউকে দিতে পারবো না। স্মৃতি বাঁচিয়ে কি করবেন যদি না খেয়ে পেয়ে মরেন? নজরুল আহমেদ তেতে গেলেন, ক্রোধ নিয়ে বললেন, আমি মরি নাকি বাঁচি তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি ওই জমি কাউকে দেব না, মানে দেব না। কিন্তু আমার যে ওই জমিটাই চাই। কেন? মাতব্বরের ছেলে তুমি, তোমাদের তো জমি জমার অভাব নেই। তারপরও আমার ওইটুকু জমির দিকে তোমাদের নজর কেন? ওইটুকু নিয়ে কি করবে? জমির অভাব নেই ঠিক, তবে পরিকল্পনা মাফিক জমির অভাব। একটা কারখানা করতে চাইছিলাম। গ্রামের ভেতরের দিকে করলে দেখা যাবে কারখানার ইঞ্জিনের শব্দে, বর্জ্য পদার্থে গ্রামের মানুষের অসুবিধা হচ্ছে। তাই অনেক খুঁজে আপনার জমিটাই পছন্দ হয়েছে। গ্রামের বাইরে, হাইওয়ের কাছে জমিটা। গ্রামবাসীদের অসুবিধা হওয়ার সুযোগ নেই। কিন্তু আমি ওই জমিটা দেব না। নজরুল আহমেদের কণ্ঠে দৃঢ়তা, কপালে ভাঁজ বলল উৎসের। থমথমে কণ্ঠে সে জিজ্ঞেস করলো, এটাই আপনার শেষ কথা? হ্যাঁ। কিন্তু নজরুল চাচা। পাশ থেকে এতক্ষণে মুখ খুলল নোমান। বলতে চাইল কিছু একটা, তবে মাঝপথে উৎসের দৃষ্টির দাপটে দমে গেল সে। আর বলল না কিছু। উৎস উঠে দাঁড়ালো, শান্ত স্বরে বলল, তবু ভেবে দেখেন আমার প্রস্তাবটা। আমি আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। প্রত্যুত্তরে নজরুল আহমেদ বললেন না আর কিছু। নোমানকে নিয়ে উৎস বেরিয়ে গেল কক্ষ থেকে। এসে আবার দাঁড়ালো শতরূপার কক্ষের সামনে। নজর বুলিয়ে দেখল দরজাটা। হঠাৎ চোখে পড়ল দুটো নূপুর পরিহিত পা সরে গেল আড়ালে। উৎসের ঠোঁটের কোণে হাসি রেখা মিলল। শান্ত স্বরে সে শুধালো, মেয়েটিকে? নোমান মাথা চুলকালো, ভাবুক দৃষ্টিতে বলল, নজরুল চাচার মেয়ে বোধ হয়। নাম কি? বয়স কত? নোমান কিছুটা অবাক হলো। উৎসুকে কখনো সে কোনো মেয়ের বিষয়ে খোঁজ নিতে শোনেনি, আজই প্রথম। ভেতরে ভেতরে কৌতূহল অনুভব করলো নোমান, তবে সাহস করে কোনো প্রশ্ন করতে পারল না। শুধু এইটুকু বলল, ঠিক জানি না ভাই, তবে খোঁজ নিয়ে আপনাকে জানাবো। উৎস মাথা নাড়ল। শেষ একবার শতরূপার কক্ষের দিকে চোখ বুলিয়ে পা বাড়ালো সামনের দিকে। আলিশান একখানা বাড়ি, বেশ অনেকটা জায়গা জুড়ে এর অবস্থান। বাড়িটির প্রতিটি অংশে যেন আভিজাত্যের ছোঁয়া বিদ্যমান। দেখে মনে হয় বেশ শখ করে তৈরি করা হয়েছে বাড়িটি। বাড়ির সামনে আবার উজ্জ্বল করে খোদাই করা হয়েছে সুখদ্বীপ নামটি। সুখদ্বীপে এখন রাতের খাবারে তৎপরতা চলছে। বাড়ির সকল পুরুষেরা দখল করেছে খাবার টেবিলকে, আর নারীরা দৌড়ে ঝাঁপিয়ে তাদের খাবার পরিবেশনে ব্যস্ত হয়ে উঠেছে। টেবিলে একদম মধ্যভাগে রাজকীয় একটি চেয়ারে বসেছে বাড়ির প্রধান কর্তা আকরাম মির্জা। মধ্যবয়স্ক লোকটি বয়সের ভারে চামড়ার ভাঁজ পড়তে শুরু হয়ে পড়েছে। মাথার মধ্যভাগের চুলগুলো উঠে গিয়ে টাক পড়েছে ইতিমধ্যে, তবে চোখে মুখে তার গাম্ভীর্যতা। তার এক পাশ দখল করে বসে থাকছে তার ছোট দুই ভাই আমির মির্জা এবং
আজিজ মির্জা। তাদের বয়সটা নিহাত কম নয়, মধ্যবয়স্কই বলা চলে। 3 ভাই, তারা পিঠোপিঠি। আকরাম মির্জা থেকে আমিন মির্জা বছর দেড়েকের ছোট, আবার আজিজ মির্জা তার থেকে 2 বছরের ছোট। বয়সের ভারে তাদের চামড়ারও ভাঁজ পড়তে শুরু করেছে। তাদের মাথার মধ্যখানে চুল উঠে গেছে অনেকটাই। তবে এ বাড়িতে সকল ক্ষেত্রে আকরাম মির্জাই সর্বেসর্বা। তার মতামতে সব থেকে বেশি গুরুত্ব বহন করে। আকরাম মির্জার অন্য পাশে বসেছে তার একমাত্র ছেলে উৎস, আমিন মির্জার ছেলে ফাহাদ এবং নোমান, আর আজিজ মির্জার একমাত্র ছেলে রিজভি। যে যার মতো করে নীরবে খাচ্ছিল। তবে স্বল্প সময়ের ব্যবধানে এই নীরবতার অবসান ঘটালেন আকরাম মির্জা। থমথমে কণ্ঠে উৎসকে বললেন, শুনলাম তুমি নাকি আর নজরুলের বাড়িতে গিয়েছিলে? উৎস খেতে খেতে জবাব দিল, কেন গিয়েছিলে? আমার প্রয়োজন ছিল তাই। উৎসের রসহীন জবাব। আকরাম মির্জার মেজাজ কিছুটা তেতে গেল। রুক্ষ কণ্ঠে তিনি বললেন, তুমি কি সিদ্ধান্ত নিয়েই ফেলেছো কারখানাটা করবে? আমাদের এতগুলো কারখানা ব্যবসা থাকতে তোমার আবার নতুন করে, তাও এই গ্রামে কারখানা করার কি দরকার? আমি এখনও বলছি, এভাবে বনে বাদরে ঘুরে না বেরিয়ে, বেহুদা কাজে না জড়িয়ে বাড়ির ব্যবসার কাজে যোগ দাও। এইটুকু বলে থামলেন আকরাম মির্জা। ফাহাদের দিকে একবার দৃষ্টি বুলিয়ে ফিরে বললেন, ফাহাদকে দেখছো? ও তোমার সমবয়সী, অথচ জীবনে কতটা এগিয়ে গেছে। পড়াশোনা শেষ করে তোমার মতো এসব বেহুদা কাজে নিজেকে জড়ায়নি, সোজা বাড়ির ব্যবসায় যোগ দিয়েছে। ওকে দেখে তোমার কিছু শেখা উচিত। গর্বে ফাহাদের বুকটা যেন ফুটে উঠল। উৎস একবার চেয়ে দেখল তাকে, অতঃপর আবার খাওয়ায় মনোনিবেশ করল। নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল, ওর থেকে শিখে আমার পোষাবে না। তাহলে কার থেকে শিখে পোষাবে তোমার? নিজের থেকে। দিন দিন তুমি বেয়াদব হয়ে যাচ্ছ উৎস। ভুল বললেন, দিন দিন হচ্ছি না, বরং বলুন জন্মগত বেয়াদব আমি। আকরাম মির্জা ক্রোধে ফোঁস ফোঁস ধ্বনি তুললেন, চিবিয়ে চিবিয়ে বললেন, এই প্রত্যন্ত গ্রামের মধ্যে একটা কারখানা তুলে তুমি ঠিক কি করতে চাইছো? কি হবে তা দিয়ে? গ্রামের গরিব মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে, তাতে তোমার লাভ। সব কিছু কি আর লাভ ক্ষতির হিসেব হয়? কিছু কিছু কাজ নিজের শান্তির জন্য হয়। ও আপনাদের মতো শান্তি বিনষ্টকারী জনগণ বুঝবে না। আপনারা তো আবার না নিজেদের শান্তিতে থাকেন, আর না অন্যকে শান্তিতে থাকতে দেন। উৎস! আকরাম মির্জা ধমকে উঠলেন, তবে উৎস পাতা দিল না, বরং নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আহ বাবা, খাবার সময় এভাবে ধমকাতে হয় না, এতে খাবার গেলতে অসুবিধা হয় আমার। ক্রোধে মস্তিষ্কটা যেন জ্বলে উঠল আকরাম মির্জার। তবে তিনি বললেন না আর কিছু। অবশ্য কী বা বলবেন এই বেয়াদব ছেলেকে? দিন দিন যেন এ ছেলের সাহস চূড়ান্তে পৌঁছে যাচ্ছে। যে আকরাম মির্জার এক হাঁকে পুরো গ্রামের লোক কাঁপে, সে আকরাম মির্জাকে তার ছেলে নিজে মূল্য দেয় না, কথা শোনে না। আকরাম মির্জা সবার সাথে পারলেও কখনো উৎসের সাথে পেরে ওঠে না। তারই তো ছেলে, একই রক্ত বইছে দুজনের শরীরে। চারদিকটা কৃষ্ণাঙ্গ আধরে ছেয়া। তবে রাত্রি খুব বেশি নয়। ঘড়ির কাঁটার টিকটিক ধ্বনি তুলে জানান দিচ্ছে কেবল 10টা। উৎস নিজের কক্ষে বসে ল্যাপটপে কিছু একটা করছিল। পরনে তার ঢিলাঢালা একখানা টি শার্ট আর ট্রাউজার। তখনই দরজার টোকা পড়ল। পরপর ভেসে এলো নোমানের কণ্ঠস্বর, ভাই আসবো? উৎস ল্যাপটপে দৃষ্টি রেখে জবাব দিল, আয়। অনুমতি পেয়ে নোমান ভিতরে এলো। একটু ইতস্তত করে বলল, ভাই, মেয়েটির খোঁজ নিয়েছি। নজরুল চাচার মেয়ে, সে নাম শতরূপা। ল্যাপটপে হাত থেমে গেল উৎসের। আনমনে মুখ থেকে বেরিয়ে এলো, রূপা? এক মুহূর্ত সময় ব্যয় করে আবার নিজের কাজে হাত চালালো সে। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, বয়স কত? নোমান মাথা চুলকালো, একটু ভেবে জবাব দিল, এবারে এইচএসসি দিয়েছে, 18 বছর হবে হয়তো। উৎসের ঠোঁটের কোণে অদ্ভুত এক টুকরো হাসির দেখা মিলল। একটু সময় নিয়ে কিছু একটা ভাবলো সে। অতঃপর নোমানকে বলল, আচ্ছা তুই এখন যা, তাহলে কে নিজের কাজ কর। নোমান তিরক্তি করল না। উৎসের আদেশ পেয়েই নিঃশব্দে কক্ষ ছেড়ে বেরিয়ে গেল। শীতের দিন, চারদিক শুষ্কতা ছেয়ে আছে। হেমন্তে শস্য কাটার পর ফসলের ক্ষেতগুলো শুকিয়ে গেছে। ছেলেমেয়েরা আবার সেখানে দাগ কেটে ক্রিকেট, ব্যাডমিন্টন মাঠ বানিয়েছে। বিকেল হলে সে মাঠে খেলার আসর জমে। কেউ কেউ খেলতে আসে, আর কেউ কেউ আসে খেলা উপভোগ করতে। শতরূপ একটা মাদুর পেতে বসেছিল বাড়ির উঠানে। বেশ পুরনো বাড়িটা তাদের, সেই জমিদার আমলের। তারপর আর ভেঙে নতুন করে তৈরি করা হয়নি, শুধু মাঝে অল্প স্বল্প মেরামত করা হয়েছে, এই যা। বাড়ির চারদিক থেকে দেয়াল তোলা, তাও সেই পুরনো আমলের। সাতলা পরে রং পাল্টে গেছে অনেকটাই। কিছু কিছু স্থান আবার ভেঙে গেছে। দেয়ালের আশেপাশে এবং উপরের দিকে রাজত্ব গড়েছে ছোট ছোট শৈবালেরা। একদিকে একটা বটগাছও মাথাচাড়া দিয়ে উঠেছে।
তবে এবারের মূল ফটকে সৌন্দর্য বিলিয়ে সগৌরবে দাঁড়িয়ে রয়েছে একখানা বাগান বিলাস গাছ। বয়সের ভারে তার বাকল পরিপুষ্ট হয়ে উঠলেও এখনও ফুল দেওয়া কমেনি। মস্তক জুড়ে গোলাপি রঙা ফুল ফুটিয়ে দাঁড়িয়ে রয়েছে সে। শতরূপার পাশে বসে আছেন তার দাদি জহুরা খাতুন। বৃদ্ধ নারীটি বয়সের ভারে চামড়া কুঁচকে গেছে একদম। মাথার চুলগুলো সব শুভ্র রং ধারণ করেছে। মুখের মধ্যে শক্ত দাঁতের অস্তিত্ব নেই একটাও, তবু মারি দিয়ে মুখ নাড়িয়ে নাড়িয়ে পান চিবুচ্ছেন। এর মধ্যে কোথা থেকে ছুটে এলো শান্ত। শতরূপার হাত টেনে বলল, এই মাঠের ধারে ছেলেমেয়েরা ক্রিকেট খেলছে বুবু, চল না ঘুরে আসি। শতরূপা ততক্ষণাৎ হাত ছাড়িয়ে নিল শান্ত থেকে, কপাল কুঁচকে বলল, তুই যা, আমি যাব না। আমি একা গেলে আবার বাবা বকবে, তুই চল না আমার সাথে। সৈকত, সজল, মিনু, রিমা সবাই ওরা খেলতে মাঠে এসেছে, আমি ওদের সাথে খেলবো বুবু। শান্তর কণ্ঠে অনুনয়। জহুরা খাতুন পান চিবুতে চিবুতে বললেন, তোর বাপের ছলাকলা আমি বুঝি নে বাপু, পোলাপাইন এই বয়সে তো খেলবো, মাঠে দৌড়াইবো তা না, তারে ঘরে আটকাইয়া রাখতে চায়। ছোটকালে এই বয়সে আমরা কত দৌড়াইছি, কত খেলছি, এই শুকনা দিন আইলে আমাগো কি আর কেউ ঘরে বাইন্দা রাখবার পারছে? দাদির কথা শুনে শান্ত ফের শতরূপার হাত ধরল, অনুনয় করে বলল, চল না বুবু আমার সাথে, একটু খেলে চলে আসবো। ভাইয়ের অনুনয় ভরা আবদার আর ফেলতে পারল না শতরূপা। উঠে দাঁড়ালো সে, শান্তর হাত ধরে হাঁটা ধরল মাঠের দিকে। মাঠে বেশ বড়সড় খেলার আসর বসেছে আজ। একটু ধারে একটু বড় ছেলেরা ক্রিকেট খেলছে, আর আরেক ধারে ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। শান্ত তার বন্ধুদের দেখে শতরূপার হাত ছেড়ে দিল, দৌড়ে গেল তাদের কাছে। মেয়েটি একা হয়ে পড়ল, দ্বিধাগ্রস্ত হয়ে তাকালো আশেপাশে। তেমন কোনো মেয়েদের দেখা নেই এখানে, বেশিরভাগই ছেলেরা। কারোর সাথে যে একটু গল্প গুজব করবে তার উপায় নেই। এমনিও ছোটবেলা থেকে তাকে বেশ রক্ষণশীলভাবে বড় করেছেন নজরুল আহমেদ। তেমন কোনো পুরুষ সঙ্গে মিশতে দেননি, যার কারণে এখানকার তেমন কেউই তার পরিচিত নয় বা কখনো কথা হয়নি। আর পরিচিত হলেও সে কখনো এই ছেলেদের সাথে গিয়ে এই মাঠের মধ্যে খোশ গল্পে মেতে উঠত না। শতরূপার এখন মনে হচ্ছে সে কেন এখানে আসতে গেল। এর থেকে বাড়ির উঠোনে বসে জহুরা খাতুনের সাথে গল্প করে ভালো ছিল। শতরূপা এদিক ওদিক নজর বুলালো একবার, তারপর আলতো পায়ে এগিয়ে গেল মাঠের পাশে একটা বাগানের দিকে। বিভিন্ন গাছ গাছালিতে ভরা বাগানটা, তবে বেশিরভাগ গাছে পাতা নেই। শীতের শুষ্কতায় ঝরে পড়ে মাটিতে স্তূপে পড়েছে। শতরূপা পায়ে জুতা খুলল, আলতোভাবে খালি পা জোড়া রাখলো শুকনো পাতায়। সাথে সাথে শুকনো পাতার মরমরি ধ্বনি কানে পৌঁছালো তার। চিত্ত প্রফুল্ল হলো, পরম আবেশে চোখ দুটো বন্ধ করে নিল সে। অনুভব করলো প্রকৃতিকে। প্রকৃতি অদ্ভুত, তবে একে অনুভব করতে পারলে এই সামান্য শুকনো পাতার ধ্বনিকেও সুখ খুঁজে পাওয়া যায়, এই যেমনটা এখন শতরূপা পাচ্ছে। শতরূপা ঠোঁটের কোণে এক টুকরো প্রশান্তির হাসি ফুটে উঠল। খালি পায়ে সে হাঁটতে শুরু করলো শুকনো পাতার ওপর, গুনগুনিয়ে গান ধরল। শতরূপার গুনগুনানোর মধ্যে হঠাৎ ভেসে এলো শক্তপোক্ত পুরুষালী গম্ভীরা কণ্ঠস্বর, এই মেয়ে, এখানে তুমি কি করছো? শতরূপার কণ্ঠ থেমে গেল। চমকে উঠে সে তাকালো পেছন ঘুরে। দর্শন মিলল গতকাল তার কক্ষে হানা দেওয়া সেই ভয়ঙ্কর পুরুষের। উৎস, এ পুরুষ এখানে কেন? শতরূপার কণ্ঠ থেমে গেল। চমকে উঠে সে তাকালো পেছন ঘুরে। দর্শন মিলল গতকাল তার কক্ষে হানা দেওয়া সেই ভয়ঙ্কর পুরুষের। উৎস, এ পুরুষ এখানে কেন? শতরূপা পলক ঝাপটালো, তবে কোনো উত্তর দেওয়ার আগেই আবারও ভেসে এলো উচ্চের গম্ভীর কণ্ঠস্বর। ফের সে বলল, এখানে একা একা কী করছো তুমি? কিছুটা ভীতিভাব হানা দিল শতরূপার হৃদয়ে। নিচু স্বরে সে জবাব দিল, ঘুরতে এসেছিলাম। এটা ঘোরার স্থান? বিশাল এই ধারায় প্রকৃতির সবটাই আমাদের ঘোরার স্থান। উত্তরটা কোনো মতে দিয়ে আর ওই স্থানে দাঁড়াতে চাইল না শতরূপা। এই পুরুষের সামনে দাঁড়িয়ে থাকলে কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছে তার। এলোমেলো দৃষ্টি ফেলল মেয়েটি, কিছুটা ইতস্তত করে বলল, আমি আসছি। শতরূপা পায়ে জুতা জোড়া পরে নিল, হাঁটা ধরল সামনের দিকে। তখনই পেছন থেকে গম্ভীর কণ্ঠে ধমকে উঠল উৎস, তোমাকে কি আমি চলে যাওয়ার অনুমতি দিয়েছি? ঈষৎ কেঁপে উঠল শতরূপা, দাঁড়িয়ে পড়ল সাথে সাথে। হৃদয়ে ভীতিভাব হানা দিল তার। এই ভয়ঙ্কর পুরুষ আবার তাকে দাঁড়াতে কেন বলল? কিছু বলবে কি, নাকি কিছু করবে? শতরূপা আশেপাশে দৃষ্টি ঘোরালো। পুরো বাগান জুড়ে সে আর উৎস ব্যতীত আর কেউ নেই। কাউকে ডাকবে তার উপায়ও নেই। উৎস একটু এগিয়ে এসে দাঁড়ালো শতরূপার নিকটে। থমথমে কণ্ঠে প্রশ্ন করল,
একটু আগে যেন তুমি কি গান গাইছিলে? শতরূপা উত্তর দিল না, বরং মনে মনে লজ্জা পেল। উৎস তার গান শুনেছে, তার কণ্ঠ তো ভালো নয়। গান গাইলে মনে হয় যেন কেউ একটা মোটা সোটা বাঁশ ঠিক মধ্যখান থেকে চিরচিরিয়ে চিরে দিচ্ছে। শতরূপাকে চুপ থাকতে দেখে উৎস ফের প্রশ্ন করলো, তুমি কি গান গাইছিলে একটু আগে? শুকনো পাতার নুপুর পায়ে কে লিখেছে গানটি? কাজী নজরুল ইসলাম। শতরূপার নিচু স্বর। উৎস কারো দৃষ্টিতে তাকালো তার মুখের দিকে। আজ মেয়েটি শাড়ি পরে নেই, প্রকৃতির রঙের সাথে মিলিয়ে সবুজ একখানা থ্রিপিস জড়িয়েছে শরীরে, মাথায় ওড়না টানা। উৎস লক্ষ্য করলো মেয়েটি বেশ ফর্সা নয়, আবার শ্যামলাও নয়, কেমন সোনা রঙা মায়াবী গায়ের রং যা তাকে ভীষণভাবে আকৃষ্ট করছে, ঝড় তুলেছে তার শক্তপোক্ত কঠিন হৃদয়ে। উৎস একটু সময় নিয়ে এক দৃষ্টে চেয়ে রইল শতরূপার দিকে, তারপর বসে পড়ল নিচে। মাটি থেকে গোটা 2 শুকনো পাতা কুড়িয়ে তা দ্বারা বানাতে চাইল কিছু একটা, তবে বরাবরই ব্যর্থ সে। শুকনো পাতাগুলো একটার সাথে আরেকটা জোড়া লাগতে চাইছে না, জোর করে জোড়া লাগাতে গেলে ভেঙে যাচ্ছে। শতরূপার ভ্রু কুঁচকে এলো। উৎসের এমন কাজের মানে খুঁজে না পেয়ে জিজ্ঞেস করলো, কি বানাচ্ছেন আপনি? উৎস ততক্ষণাৎ কোনো জবাব দিল না। আরও কিছুক্ষণ সময় নিয়ে চেষ্টা করলো শুকনো দুটো পাতাকে জোড়া লাগানোর, শেষে ব্যর্থ হয়ে বলল, কাজী নজরুল ইসলাম বোধহয় কখনো শুকনো পাতার নুপুর বানিয়ে দেখেননি। যদি দেখতেন তবে জানতেন শুকনো পাতায় জোড়া লাগে না। শুকনো পাতার নুপুর? তবে কি উৎস শুকনো পাতা দ্বারা নুপুর বানানোর চেষ্টা করছিল? কেমন কৌতূহল অনুভব করলো শতরূপা। সেও বসে পড়ল নিচে। দুটো শুকনো পাতা কুড়িয়ে ছোট একটা ডালের সাহায্যে নুপুর আকৃতিতে গেঁথে দিল একটি অপরটির সাথে। অতরে হাসি রেখা টেনে বলল, এই দেখুন, জোড়া লেগে গেছে। উৎস দেখল শুকনো পাতার নুপুরটা, তবে বিশেষ পছন্দ হলো না তার। সে নজর ঘুরালো আশেপাশে। অদূরেই ছোট লতানো একটি বুনো গাছ চোখে পড়ল। গাছটির ভাঁজে ভাঁজে ছোট ছোট হলুদ রঙা ফুল ফুটেছে। উৎস উঠে গেল ওই গাছটার কাছে, ফুলসহ দুটো লতা ছিঁড়ে নিল। বিনুনির মতো করে তা পেঁচিয়ে এসে বসলো শতরূপার পায়ের কাছে। হকচাকালো মেয়েটি। ততক্ষণে সরে গেল 2 কদম পিছনে। উৎসের ঠিক ভালো লাগলো না বিষয়টা। আদেশের স্বরে বলল, সামনে পা গাও। শতরূপা পা সামনে এগোলো না, আড়ষ্ট ভঙ্গিতে দাঁড়িয়ে রইল চুপ করে। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল উৎস। এবার নিজেই এগিয়ে গেল মেয়েটির পায়ের কাছে। হাত বাড়িয়ে স্পর্শহীনভাবে বিনুনি পাকানো লতাটা পরিয়ে দিল শতরূপার পায়ে। অধর কোণে মৃদু হাসির রেখা ফুটিয়ে বলল, বিবর্ণ শীতের বেলা শেষে শুকনো পাতার ছন্দে রঙিন ফুলের নুপুর সাজুক তোমার সোনা রঙে অঙ্গে। শতরূপা শিউরে উঠল। উৎসার কোনো স্পর্শ তার শরীরে না লাগলেও যেন মনে হলো এই পুরুষ তাকে ছুঁয়ে দিয়েছে। হৃদস্পন্দন গাঢ় হলো পূর্বের তুলনায়। হাঁসফাঁস করে উঠল ভিতরটা। এই প্রথম সে বোবা ভাই ব্যতীত অন্য পুরুষের সান্নিধ্যে এভাবে চলে এসেছে। হয়তো খুব বেশি কাছে নয়, তবে শতরূপার জন্য কমও নয়। মেয়েটির ভয় হলো, অপরিচিত পুরুষ তার ওপর ভয়ঙ্কর যদি তাকে একা পেয়ে কিছু করে বসে। শতরূপা আর একাকী বাগানে উৎসের সাথে দাঁড়িয়ে থাকার মতো সাহস পেল না। কোনরূপ অনুমতির তোয়াক্কা না করে ছুটে পালালো। উৎস আলতো হাসলো, কাঁধে ঝাঁকিয়ে বলল, পালালে যাও পালিয়ে, তবে তোমার গন্তব্য আমার সীমানার অভ্যন্তরে। তুমি পালাবে, পলক ঝাপটাবে, একটু ভয়ে নিজেকে গুটিয়ে নেবে, কিন্তু আমার এই গণ্ডি পেরিয়ে যাওয়ার সাধ্য তোমার হবে না মেয়ে। শতরূপা এক ছুটে এলো বাড়িতে, কোথাও না দাঁড়িয়ে দৌড়ে গেল নিজ কক্ষে। কক্ষের দ্বার দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিল কয়েকটা, অতঃপর তাকালো পায়ে জড়ানো লতার নুপুরটার দিকে। একটু ঝুঁকে নুপুরটা খুলে হাতে নিল, ফেলে দিতে চাইল জানালা থেকে। সে এগিয়েও গেল জানালার দিকে, কিন্তু শেষ মুহূর্তে আর ফেলল না। তার হৃদয় সায় জানালো না এত সুন্দর নুপুরটা ফেলে দিতে। শতরূপা ফিরে এলো, পড়ার টেবিল থেকে একটা মোটা বই হাতে তুলে নিল, তার ভাঁজে সযত্নে রেখে দিল নুপুরটা। জ্যোৎস্না রাত। আকাশে গোল থালার ন্যায় রূপালি একখানা চাঁদ উঠে জেগেছে। মিষ্টি তার সৌন্দর্যে আলোকিত করেছে প্রকৃতিকে। শতরূপা নিজ কক্ষের টেবিলে বসে পড়ছিল। কোনো পাঠ্য বই নয়, উপন্যাসের বই। বুধদেব বসুর তিতিডোর বইটি। এইচএসসি পরীক্ষার পরবর্তীকালে পড়াশোনার তেমন চাপ নেই তার। ভর্তি পরীক্ষা দিয়ে বড় কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ারও তাড়া নেই। নজরুল আহমেদ মেয়েকে নিজের থেকে দূরে পাঠাতে ইচ্ছুক নন, তবে তার ইচ্ছে পরীক্ষার ফলাফল বেরোলে এখানকারই কোনো এক কলেজে ভর্তি করে দেবেন। শতরূপা বাবার এই সিদ্ধান্তের কোনো রূপ বিবাদ করেনি। এমনিতেও
খুব একটা ভালো ছাত্রী সে নয়। তাছাড়া ছোটবেলা থেকে বাবা মায়ের কাছে একটু রক্ষণশীলভাবে বড় হয়েছে। সামনে দোকানে গেলেও বাবা সাথে গিয়েছেন অথবা প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে এসে দিয়েছেন। স্কুল কলেজে যাওয়ার ক্ষেত্রেও তিনি নিয়ে গেছেন আবার নিয়ে এসেছেন। তাই বাহ্যিক দুনিয়া কিংবা শহরে হালচালের সাথে শতরূপার পরিচয় নগণ্য। তার উপর স্বভাবে স্বল্পভাষী এবং নরম, তাই সেও বাবা মাকে ছেড়ে দূরে কোথাও যেতে চায় না। দৌড়ে যেতে যে তার ভীষণ ভয়। শতরূপা তিথিডোর বইটা পড়তে পড়তে বাইরের দিকে তাকালো। খোলা জানালা থেকে রূপালি চারটা স্পষ্টভাবে ধরা দিল তার দৃষ্টিতে। মনে হলো যেন চারটা হাতছানি দিয়ে তাকছে তাকে, কাছে যেতে বলছে। শতরূপার টেবিলে বইটি খোলা রেখে উঠে দাঁড়ালো, এগিয়ে গেল জানালার কাছে, তাকালো বাইরের দিকে। হঠাৎ কেন যেন মনে হলো একটা ছায়ামূর্তি সরে গেল তাদের বাড়ির বাইরে প্রাচীরের ধার ঘেঁষে। মেয়েটি ততটা পাত্তা দিল না ওই ছায়ামূর্তিটির দিকে, তবে হয়তো কোনো পথচারী ছায়ামূর্তি। সে দৃষ্টি সরালো, তাকালো চাঁদের দিকে। রূপালি চাঁদটা গুটি কয়েক দাগ স্পষ্ট, তবুও তার সৌন্দর্যে বিন্দু পরিমাণ ভাটা পড়েনি, বরং আরও বেড়েছে। শতরূপা জানালা সাথে হেলান দিয়ে দাঁড়ালো, চাঁদের দিকে তাকিয়ে বিড়বিড়ালো। মানুষ কলঙ্ক বয়ে বেড়ায়, লজ্জা পায়, জীবন নাশে মরিয়া হয়, অথচ চাঁদ কি সুন্দর, নিজের কলঙ্কে নিয়ে সৌন্দর্য ছড়ায়। সন্ধ্যা গড়িয়েছে অল্প সময়, কেবল আধারে ঢাকা পড়তে শুরু করেছে প্রকৃতি। চারদিকে এখনও রমরমা পরিবেশ। বাজারে আনাচে কানাচে কিশোর তরুণ ছেলেরা জটলা পাখি আড্ডা দিচ্ছে, সিগারেট টানছে। তেমনি এক জটলায় আড্ডা দিচ্ছে মানিক। এই গ্রামেরই ফোরকান বয়াতির ছেলে সে। আগে গ্রামে গ্রামে মেলা এবং বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতেন ফোরকান বয়াতি। তখন আয় উপার্জনও ভালো ছিল, সংসারে যেমন লক্ষ্মীর ঘট বাঁধা ছিল, কিন্তু কালের বিবর্তনে বয়াতি ভাণ্ডারী বাউল সঙ্গীত কিংবা লোকসঙ্গীত চর্চা ভাটা পড়লে তাদের মতো শিল্পীদের কদরও কমে গেছে। এখন আর তাদের কেউ গান গাইতে ডাকে না। পাড়া মহল্লা বা মেলায় গান গাইলেও শুনতে আসে না, পাশ কাটিয়ে অন্যত্র চলে যায়। সেই সুবাদে ফোরকান বয়াতির উপার্জনও কমেছে, সাংসারিক কষ্ট বেড়েছে, কাজ নিয়েছে অন্যের বাড়িতে। তবে ছেলের পড়াশোনা বন্ধ করেননি। এই ছেলেই তো তার একমাত্র ভরসা। পাঁচটা মেয়ের পর এই ছেলের জন্ম। মেয়ে পাঁচটাকে তো অভাবের তাড়নায় যেখানে যাকে পেরেছেন বিয়ে দিয়ে দিয়েছেন, তবে ছেলেটাকে নিয়ে আশা রেখেছেন পড়াশোনা করে এই ছেলে ঠিক একদিন তার দুঃখ ঘোচাবে, তার অভাবের সংসারে আবার প্রাণ ফিরিয়ে আনবে। অথচ সেই ছেলে পড়াশোনা বাদ দিয়ে এই সন্ধ্যায় বাজারে দাঁড়িয়ে সিগারেট টানছে, যত রাজ্যের বেয়ায়া কাজকর্ম আছে সব করে বেড়াচ্ছে, বাবার স্বপ্নকে পায়ে পিষে সামনে এগিয়ে চলছে। ফোরকান বয়াতি সন্ধ্যার ঘরে ফিরে যখনই ছেলেকে দেখলেন না, খুঁজতে খুঁজতে এলেন বাজারে। সামনে ছেলেটার এইচএসসি। এই সময়েও যদি একটু পড়তে না বসে, বাজারে এসেই একটা চায়ের দোকানের পাশে খুঁজে পেলেন ছেলেকে। কিছুটা ক্রোধ নিয়ে সে এগিয়ে গেল মানিকের দিকে, গলা উঁচিয়ে বললেন, এই তোর পড়ালেখা নাই? পড়া রাইখা আইসো বাজার আড্ডা দিতে? কদিন পর পরীক্ষা? তুই করতে চাওটা কি? খালি বৈশা বৈশা আমার টাকা নষ্ট করো? টাকাগুলো আয় কোথা দিয়া? অল্প বয়স, শরীর টকবকে রক্তের দাপট। বাবার এই অল্প কথাতে খেপে উঠল মানিক, চড়া গলায় জবাব দিল, তোমারে টাকা দিতে কয় ক্যাডা? মাসে কয় টাকা দাও তুমি আমারে? এই 2-4 পয়সা টাকা দিয়ে আবার খোটা দাও? এই 2-4 পয়সা টাকা কামাই করে দেখ, 1 পয়সা তো কামাই করার মুরদ নাই। এখনও আমার খামার পড়ো, সব সময় কথায় কথায় শুধু খাওয়ার খোটা দিবা না। খাবার তো বড় ওই ভাত শাক, কখনো কোনো শখ পূরণ করতে পারে না, ভালো জামা কাপড় দিতে পারে না, আবার তা নিয়ে বড় বড় কথা। মানিক খেপে গেল আরও, খেকিয়ে বলল, খাবো না তোর টাকা, যাবো না তোর বাড়ি। এমনিও যা খাওয়াও ওই মাইনষের খায় না, আবার তা নিয়ে রাত দিন খোটা। মানিকের কথা শেষ হতে না হতে তার ডান গালে শক্তপোক্ত হাতের একটি জোরে সোরে থাপ্পড় পড়ল। ছেলেটা ছিটকে পড়ল মাটিতে, হাতের সিগারেটটা পড়ল পাশে। চমকে উঠল উপস্থিত সবাই, তাকিয়ে দেখলো উৎস দাঁড়িয়ে আছে, চোখে মুখে তার কাঠিন্যতা। মুহূর্তে চারদিক থেকে একটা ছোট জটলা পেকে গেল। উৎস গম্ভীর স্বরে বলল, কি 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 বললি তুই? আবার বলতো। মানিক গালে হাত দিয়ে উঠে দাঁড়ালো। উৎসের সামনে আর মুখ খোলার সাহস পেল না। এক থাপ্পড়েই গালটা যেমন থেতলে গেছে, সবটা মাথাটা টনটন করছে, আর একটা থাপ্পড় পরে নির্ঘাত জ্ঞান হারাবে। তখনই সেই পথ ধরে যাচ্ছিল শতরূপা এবং নজরুল আহমেদ। শতরূপার টুকটাক কিছু কেনাকাটা ছিল, তাই সন্ধ্যার পরে বাবার সাথে বাজারে এসেছিল। কিন্তু এখানে এসে ঝামেলা দেখে দাঁড়িয়ে পড়ল তারা। নজরুল আহমেদ তাকিয়ে দেখল উৎসকে,
ঘটনা পুরোপুরি না জেনে ধারণা করে নিলেন শব্দ সুচ্ছের। তার ধারণা এই ছেলে যেখানে থাকবে সেখানে ঝামেলা বাঁধবে। কপাল কুঁচকালেন তিনি, বিরক্তি নিয়ে বললেন, পেয়ারা ছেলে। বাবার পেছন থেকে শতরূপা উকি দিয়ে দেখল উৎসকে। আজ প্রায় 2 দিন পর আবার সে দেখা পেল এই পুরুষের, তাও এই অবস্থায়। শতরূপার হৃদয়ও সায় জানালো বাবার কথায়। সত্যি এই পুরুষ বড় বেয়ারা। যদি তাই না হতো তবে কি রাস্তায় দাঁড়িয়ে এভাবে মারামারি করতে পারতো? নাক মুখ কুচকালো শতরূপা, বিড়বিড়িয়ে বলল, অভদ্র বেয়ারা পুরুষ মানুষ।